আমাদের মধ্যে এ পর্যন্ত 5 জন লিড স্পিকারের মধ্যে 4 জন লিড স্পিকার তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন। আমি পরবর্তী জনকে ফ্লোর দেওয়ার আগে, আমার মনে হয় ফ্লোর দেওয়া লাগবে না, আপনারা অলরেডি চেনেন, আমাদের সবার প্রিয় প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হায়াত মিঠু স্যার, ওনার সম্পর্কে একটু বলে নিই আমি, তারপরে স্যার আপনাকে একটু ফ্লোর দিচ্ছি। সেটি হচ্ছে, স্যার আমাদের নিটারে একজন পপুলার ফিগার। স্যার গত সেমিস্টারে আমাদের একটা 2 থেকে 3টি থিওরি কোর্স এবং ল্যাব কোর্স নিয়েছেন। স্যার অলরেডি পপুলার ফিগার, পপুলার ফেস, এবং স্যারকে আমরা সহ স্টুডেন্ট সবাই অনেক বেশি চাই। সেই পার্সপেক্টিভ থেকে স্যার আমাদের নিজস্ব উদ্যোগে নিজেই আমাদের কাছে বলেছেন যে ঠিক আছে বাবা, আমি তোমাদের লিড টকে একটা সেশন নিব এবং আমি অবশ্যই তোমাদেরকে ইনপুট দেওয়ার ট্রাই করব যতটুকু আমি পারি। এবং স্যার এরই সাথে স্যার আমাদের হচ্ছে আরেকজন লিড স্পিকার স্যার, তাকেও ম্যানেজ করে দিয়েছেন। সব মিলিয়ে আমাদের এই নিটার আইপি ফেস্ট 2025 লিড টকে অনেক বেশি সফলতা অর্জনের পিছনে মিঠু স্যারের অবদান অনেক বেশি। আমরা এখন পর্যন্ত ক্যারিয়ার ডাইভার্সিটি অফ আইপি গ্র্যাজুয়েট দেখলাম, আমরা শিখেছি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার অফ আইপি গ্র্যাজুয়েটস। আমরা দেখলাম যে কোয়ালিটি ম্যানেজমেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যারেনাতে কিরকম করা উচিত। লাস্টলি আমরা দেখলাম কেমিক্যাল ম্যানেজমেন্ট অ্যাট ফুটওয়্যার অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ। প্রত্যেকে তাদের নিজস্ব এক্সপার্টাইজ এবং তাদের দক্ষ যে কার্যক্ষমতা প্রত্যেকটি জায়গায় তারা শেয়ার করেছেন। বর্তমানে আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু। যখন পরীক্ষার রেজাল্ট হয় তখন আমার আব্বা গিয়েছিলেন আমার সাথে, যে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তো ছেলে ঘরে ফিরে মিষ্টি খাওয়ার জন্য ওই এক ইউনিভার্সিটির পাশে গেলাম, পরীক্ষা দিলাম এবং খুব ভালো, মানে একবারে প্রথম দিকের প্রথম সারিতেই রেজাল্ট ছিল। তারপরে হঠাৎ করে সিলেটে হঠাৎ করে নাম শুনলাম, পরীক্ষা দিলাম, সেইখানেও হলো। ইতিমধ্যে মেডিকেলে দিলাম, মেডিকেলেও চান্স হলো। তখন প্রথম ক্লাস শুরু হলো সিলেটে। আমি ছিলাম আসলে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পলিমার সায়েন্স ডিপার্টমেন্টে। সেখান থেকে আমাকে মাইগ্রেট করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। কয়েকদিন ক্লাস করার পরে, সম্ভবত প্রথম ক্লাসটা ছিল 20 এপ্রিল 1996, 10-12 দিন ক্লাস করার পরে আমাদের বন্ধ দিল। আমি বাড়িতে আসলাম যে তোমার তো আর যাওয়া হবে না। আমি বললাম কেন? তুমি তো মেডিকেলে চান্স পাইছো, মেডিকেলে ভর্তি হইতে হবে। তখন আমি আব্বার কাছে গেলাম যে বাবা, ঘটনা তো এটা, আমি তো ওইখানে পড়তে চাই। আমার ভাই বলল যে না, তোমাকে মেডিকেলেই পড়তে হবে, বই কাগজপত্র কলম যা আছে সব আমার, তুমি শুধু পড়বা, পড়ার মালিক তুমি। তখন আমার আব্বার কাছে যাওয়ার পরে আব্বা একটা ডিসিশন দিছে যে টাকা দেওয়ার মালিক আমি, পড়ার মালিক তুমি, সুতরাং তোমার জীবন যেখানে ভালো হয় তুমি সেইখানেই পড়বা। কারণ এর পিছনে একটাই কারণ, আমি চাই তুমি যেখানেই যাও সেখানে ভালো করতে হবে। যদি তুমি মনে করো যে কিছুই পারবা না, ভালো চোর হইলেও তোমার দাম আছে। সুতরাং যেখানে যাবা সেখানে যেন ভালো করতে হবে। আমি সাবজেক্ট কোনোটাকেই খারাপ মনে করি না। যদি বাংলা থেকেও পড়ে খুব ভালো করা যায় সেইটারও দাম আছে। সুতরাং কারো ফ্রাস্ট্রেশন হওয়ার কোনো সুযোগ পৃথিবীতে নাই, কারণ ফ্রাস্ট্রেশনটা আল্লাহ পছন্দ করেন না। উনি বারে বারে বলছেন যে তোমরা বিমুখ হও না, এজন্য ফ্রাস্ট্রেটেড জীবনে হওয়া যাবে না। আমি দ্বিতীয় আরেকটা ছোট্ট গল্প আসি। আমি যখন পিএইচডি করি, 1 বছর কাজ করার পরে আমি মাইক্রোস্কোপে গেলাম। 80 ইউরো পার আওয়ার, 80 ইউরো পার আওয়ার আমি মাইক্রোস্কোপটা, যেটাকে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ বলে, সেখানে ভাড়া নিলাম। নিয়ে দেখলাম আমার একটা রেজাল্টও আসে নাই। তখন আমি ল্যাব থেকে চলে আসলাম, জাস্ট 1 মিনিট সময় নিই আজানের জন্য। আচ্ছা, আমি আবার একটু শুরু করি। আমি খুব সংক্ষেপে বলছি। তখন আমি রাতের বেলা বেরিয়ে আসি ল্যাব থেকে। প্রফেসর আমাকে রাতের বেলা মেইল করে যে তোমাকে দেখলাম একটু হতাশ, তুমি চলে গেলাম, ইতালিয়ান ভাষায়।
তখন আমি বললাম প্রফেসরকে যে আমি কালকে থেকে আর আসবো না, দেশে চলে যাব। তখন প্রফেসর আমাকে বলল যে মিঠু, তোমাকে দিয়েই হবে, ভুলটা তোমার না, ভুলটা আমার। আমি পার্কিনসন পেশেন্ট, আমার আসলে বলতে মনে নাই যে আমার লিখতে গেলে হাত কাঁপে। আমি যেখানে স্টেট লাইন টানছি, তুমি এখানে ভাবছো রেজিস্ট্যান্স দেওয়া, ভুলটা পুরো আমার, তোমার না। তারপরের দিন সকালবেলা আমরা আবার গেলাম, পুরা 1 বছর কোনো ফেইলিউর ছাড়া 8টা পাবলিকেশন করলাম একটা জায়গা থেকে। সুতরাং ফেইলিউর থেকেই যারা শিখে তাদের শিক্ষাটাই আসলে জীবনে থাকে, যেটা বলা আছে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমি আসলে আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের ধর্ম এবং বিজ্ঞানকে একসাথে নিয়ে আসার একটা সামান্য একটা চেষ্টা করছি। যদিও আমি ট্রাই করছি যে এটা নিয়ে আমি একটা বই লিখবো, এই জন্য আমি এখানে প্রথম দিকটায় একটু বিজ্ঞান এবং ধর্ম কিভাবে আসলে একসাথে করা যায় সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। আমার যে টপিকটা আমি নাম দিয়েছিলাম এক্সপ্লোরিং বায়োমিমেট্রিক ডিজাইন ফ্রম নেচার টু ইনোভেশন। সো প্রত্যেকটা ইনোভেশনকে যদি আমরা নেচার থেকে শিখতে পারি তাহলে সেটাই হবে সাস্টেনেবল ডিজাইন। একটু পরে এইখানে কি আপনারা কোনো পরিবর্তন লক্ষ্য করছেন 4টা ছবির ভিতরে? অবশ্যই পরিবর্তন আছে। একবারে প্রথম যে ছবিটা দেখছেন সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, আর বাকিগুলো হচ্ছে নেচারাল। সুতরাং সবগুলো নেচার থেকে নেওয়া কতগুলো ছবি। এরপর স্লাইডটা একটু যান, এখানে একটু লক্ষ্য করেন যে এগুলো নেচার, কিন্তু নেচারের সাথে আমাদের যে আবিষ্কারগুলো আছে সেগুলোর একটা সিনক্রোনাইজেশন করা আছে। আর একটু পরে যান, আমি ভাবছিলাম যে আসলে স্লাইডগুলো আমি নিজে অপারেট করব, এখন এইখানে সিস্টেমটা একটু ভিন্ন থাকাতে পারলাম না। হ্যাঁ, আমি আসলে এখানে আমি যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি, বলবেন কিছু? যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বায়োমিমিক্রি। আপনি মিমিক্রি শব্দটা অনেকেই শুনেছেন, যারা বিভিন্ন ধরনের কার্টুন দেখেন তারা দেখবেন যে কার্টুনের কথাগুলো অন্যজনে ভয়েস দিচ্ছে, জাস্ট অন্য একটা ক্যারেক্টার কথা বলছে, এটাকে বলা মিমিক্রি, তাই না? বায়োমিমিক্রি, আসলে বায়োটা আসছে নেচার থেকে, নেচারকে যখন আমরা কপি করি তখন সেটার নাম হয়ে যায় বায়োমিমিক্রি। একটু সামনের দিকে আগাইলে ভালো হতো। হ্যাঁ, ওকে। এখন সবগুলোই কি আসলে বায়োমিমিক্রি? না, সবগুলোই বায়োমিমিক্রি না। আমরা কতগুলোকে বায়োমিমিক্রি হিসাবে আসলে দেখবো, কতগুলোকে দেখবো বায়ো ইন্সপায়ার্ড ডিজাইন, যেগুলো আমরা ডিজাইন করি সেই ডিজাইনগুলো থেকে আমরা কিভাবে নেচার থেকে শিখি এবং সেইগুলোকে কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করাতে পারি। একটু পরে স্লাইডে যান, আমি একটু তাড়াতাড়ি শেষ করব, সবগুলো ডেফিনেশন গুলো দিব না। এখানে আমাদের 3টা জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে যদি বায়োমিমিক্রি ডিজাইন করতে চাই। তাহলে আমাদের প্রথম যে পার্টটার দিকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে already solved many of the problems that face today. এমন অনেকগুলো প্রবলেম আছে যে প্রবলেমগুলোকে আমরা সলভ করার ট্রাই করছি অথবা ইতিমধ্যে হয়ে গেছে। 2 নাম্বারটা হচ্ছে emulating the design found in nature. What is the meaning of emulate? Emulate means copying from something. We can copy something from the nature. এবং 3 নাম্বার যে ইস্যুটা আছে সেটা হচ্ছে মোর ইফিশিয়েন্ট এবং সাস্টেনেবল ডিজাইন। আমরা জানি যে আমাদের সবচেয়ে বড় ডিজাইনার কে, এই দুনিয়ার সবচেয়ে বড় ডিজাইনার কে? একমাত্র অলমাইটি গড। দেখেন এত এত এই যে পেটের নারী ভুঁড়ির মধ্যে এতগুলো পেজ দিল, কোনোটা কি কোনোটার সাথে পেজ লেগে যাচ্ছে? বিপদে না পড়লে আমরা যতক্ষণ পর্যন্ত তাকে ডিস্টার্ব না করি ততক্ষণ পর্যন্ত সে কোনো ডিস্টার্ব করে না নর্মালি। তাহলে সবচেয়ে বড় ডিজাইনার যে, তার সাথে যদি আমরা ছাত্র হয়ে ডিজাইনটা করতে পারি সেটা ভালো হয় না? সেই ডিজাইনটাই আজকে আপনাদের একটু শেখানোর চেষ্টা করব। সেটাই হচ্ছে সবচেয়ে বড় ডিজাইন, যে ডিজাইনটা উনি নেচারের ভিতরে আমাদের দেখার জন্য রেখে দিয়েছেন। আমাদের এত বড় চোখ নাই, তাই দেখতে পাই না যে কত ক্ষুদ্র ক্ষুদ্র
জীব পৃথিবীতে কত দাপটের সাথে চলছে, আর আমরা এত বড় এত বুদ্ধির মানুষ হয়েও দুনিয়া থেকে নিমেষেই হারিয়ে যাচ্ছি। ওই জিনিসটাই আমি একটু কপি করার চেষ্টা করছি। একটু পরে স্লাইডে যান। এখন সেই বায়োমিমিক্রি আসলে তিনটা প্রিন্সিপালকে আমরা এখানে নিয়ে আসি। সেই তিনটা হচ্ছে, প্রথম যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে নেচার অ্যাজ এ মডেল। আমাদেরকে মডেলটা করতে হবে নেচার থেকে। 2 নাম্বারটা হচ্ছে নেচার এজ এ মেজার। আমাদের তুলনা করতে হবে নেচারের সাথে, যেহেতু আমরা কাজগুলো করতে কপি ফ্রম নেচার, সুতরাং তুলনা করতে হবে নেচারের সাথে। এটা হচ্ছে আবার। আর 3 নাম্বারটা হচ্ছে নেচার থেকে আমাদেরকে শিখতে হবে। সুতরাং নেচার হবে আমাদের মেন্টর, আমাদের এডুকেটর, নেচার হবে আমাদের শিক্ষক। তাহলেই শুধুমাত্র আমরা আমাদের জীবনের বড় বড় সমস্যাগুলো সমাধান করতে পারবো। একটু পরে যান। সুতরাং এইটাই যে 3টা পিলার, আমি 3টা পিলারকে একটু আগে বলে দিলাম। এরপর স্লাইডটাতে একটু জানতে, একটু কষ্ট করে, আমি সবগুলো দেখাইতে চাচ্ছি না, এরপর এটাতে চলে যান। আচ্ছা, সুতরাং বায়োমিমিক্রি করতে গেলে আমাদের 5টা প্রিন্সিপাল, যে 3টা কথা বলছিলাম সেগুলো হচ্ছে কি প্রিন্সিপাল, 5টা প্রিন্সিপালের সাথে আমাদের মাথায় রাখতে হবে। প্রথম যে প্রিন্সিপালটা হবে সেটা হবে যে ডিজাইন গুলো হয় সেটা সাস্টেনেবল। কেন সাস্টেনেবল বলছি? সৃষ্টির আগে থেকে যে মানুষকে বা ছোট্ট জীবগুলোকে আল্লাহ দিয়ে রাখছেন, এরা কি হারিয়ে গেছে সব? ওরা যদি টিকে থাকতে পারে তাহলে ওনার ডিজাইনগুলো অনেক দিন পর্যন্ত টিকে থাকবে, সেটাই আশা করা যায়। 2 নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাডপশন। উই হ্যাভ টু অ্যাডপ্ট দ্য ক্রিয়েটিভিটি or the main theme from the nature. সুতরাং আমাদেরকে সেটা অ্যাডাপ্ট করতে হবে। 3 নাম্বারটা হচ্ছে সেই অ্যাডাপশনের মাধ্যমে আমাদের এফিসিয়েন্সি গুলো ইনক্রিজ করতে হবে। 4 নাম্বারটা হচ্ছে যে আমাদের যদি এই প্রিন্সিপাল গুলো ধরে রাখতে পারি তাহলেই শুধুমাত্র আমরা অনেক দিন পর্যন্ত টিকে থাকবো অন্যদের সাথে নিয়ে। আর এই কাজটা করতে হবে সবাইকে একসাথে। শুধুমাত্র আইপি যদি ডিজাইন করে অন্যরা নাও মানতে পারে, আমরা চাই সেই ডিজাইনটা হোক সামগ্রিক একটা ডিজাইন। সেই যে ডিজাইনটা দিয়ে আমরা ভবিষ্যতের ডিজাইনগুলো করতে পারবো। একটু সামনের দিকে যান, সামনে চলে যান, সামনে চলে যান। আচ্ছা, আপনারা এই বৃদ্ধ ব্যক্তিকে হয়তো অনেকেই চিনেন। তার নাম হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। তার হয়তো অনেকগুলো ছবি দেখেছেন, কিন্তু বাস্তবে তিনি শুধুমাত্র পেইন্টার ছিলেন না, তিনি ছিলেন মাল্টি জিনিয়াস। এবং তিনি পলিম্যাথ, মানে হচ্ছে বিজ্ঞানের এমন কোনো শাখা নাই যেখানে তার হাত নাই। আমি যেখানে থাকতাম পিসাতে, তার পাশেই অবশ্য তার বাসা, একবারে কাছেই বাসা ছিল, জাস্ট 1 মিনিটের দূরত্বে। সেই লিওনার্দো দা ভিঞ্চি তিনি পাখিকে দেখে ডিজাইন করলেন এরোপ্লেন কিভাবে চলতে পারে। তখন তো এরোপ্লেনের ধারণা আসে নাই, সুতরাং এরোপ্লেনের ধারণাগুলো দিয়ে গেছেন লিওনার্দো দা ভিঞ্চি। মাছ পানিতে কিভাবে সাঁতার কাটে সেইখান থেকে আসলো ডুবোজাহাজ। 3 নম্বরে একটু সামনের দিকে আগান। তারপরে হিউম্যান বডি থেকে আমরা শিখলাম যে বিভিন্ন ধরনের মেকানিক্যাল এলিমেন্ট গুলো কিভাবে কাজ করবে, জয়েন্ট গুলো কাজ কিভাবে করবে। এবং 4 নম্বরে বিভিন্ন ধরনের প্লান্ট এবং সেল থেকে দেখবো যে আমরা কিভাবে ডিজাইন করা যায়, এটাও দেখবো। কিন্তু উনি হচ্ছে এই জন্য ওনাকে বলা হয় ফাদার অফ বায়োমিমিক্রি। কিন্তু এখানে শুরু না, শেষ না। শুরু আমাদের আরো অনেক আগে থেকে, শেষ হয়তো আমাদের অনেক পরে, যেগুলো এখন আমাদের কাছে অজানা। কারণ বিজ্ঞান ততই অগ্রসর হচ্ছে যতটুকু ধর্মকে যতটুকু রিসার্চ করতে পারছে, ধর্মের জিনিসগুলো যতটুকু সামনে নিয়ে আসতে পারছে, বিজ্ঞান তত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা একটু তার এক্সাম্পল গুলো একটু দেখি, তারপর এটাতে যান। আচ্ছা, এখন বায়োমিমিক্রি আসলে পায়োনিয়ার যাকে বলা হয়, সেই মহিলাই হচ্ছে এই জেনি ভ্যানুস হচ্ছে সে বায়োমিমিক্রির আসলে পায়োনিয়ার। উনি কোথা থেকে পেলেন? উনি একটা বই লিখছেন, যে বইটা বাম পাশে দেওয়া আছে, বায়োমিমিক্রি ইনোভেশন ইন্সপায়ার্ড বাই ডিজাইন ইন 1997। তিনি একটা বই লিখছেন, সেখানে বায়োমিমিক্রি শব্দটাই উনি সবচেয়ে বেশি ইউজ করছেন। এরপর থেকে শব্দগুলো বায়োমিমিক্রিতে চলে গেছে। এখন বলতে হবে যে আমরা কি শুধু বায়োমিমিক্রি এই ওনার থেকে শুরু করলাম? না,
আমরা শুরু করেছিলাম সেই প্রাচীন যুগ থেকে, যখন মানুষ পাখিকে দেখে, একটু সামনের দিকে চলে যান, সামনের দিকে চলে যান, আরো সামনে, আরো সামনে, এইটাতে থাকেন। পাখিকে দেখে বা বিভিন্ন ধরনের মাছকে সাঁতার কাটতে দেখে বিভিন্ন ধরনের ডিজাইন গুলো করেছিলেন। তারপরে সেইটা ফ্লারিশ করে আসলে 1960 সালে তিনি হচ্ছেন অটো সেসম, এবং তিনি স্কামিটের মাধ্যমে সে বায়োনিক ডিজাইন বা যেটাকে আমরা বায়োমিমেটিক্স নাম বলছি তার হাত ধরে আগায়, এবং 1970 সালে সেই অটো স্কামিটের সাথে অন্যান্যরা সেই বায়োমিমেটিক শব্দটা আরো ভালো করে ব্যবহার করেন। তারপরে 1997 সালের দিকে সে জেনিয়াম ব্যানোস উনি বায়োমিমিক্রি শব্দটা ব্যবহার করেন, এবং তিনি বলে যান ভবিষ্যতে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো যদি আমরা সামষ্টিকভাবে 2, 3, 4, 5 ডিপার্টমেন্ট মিলে মাল্টিডিসিপ্লিনারি ডিজাইন করতে পারি, তাহলে সেটা হবে সবচেয়ে ভালো ডিজাইন। কেন ভালো ডিজাইন হবে আমি সেটা একটু দেখাচ্ছি। একটু পিছনের দিকে চলে যান, আর এগুলো দেখাবো না, সামনে সামনে চলে আসছেন, পিছনে আরো পিছনে চলে যান, পিছনে চলে যান একবারে। হ্যাঁ, এখানে থাকে। আপনারা দেখলেন যে একটা ছবি দেওয়া আছে সিডনি অপেরা হাউস। সিডনি অপেরা হাউসের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা দেখতে কার মতো দেখা যায়? সিশেল মানে হচ্ছে সামুদ্রিক যে ঝিনুকগুলো আছে বা শামুকগুলো আছে তাদের বডির মতো দেখা যায়। সেটাকে আমরা বায়োমিমিক্রি বলবো? বলবো না, একটু ঝামেলা আছে। তারা শুধুমাত্র আর্টসটা নিয়েছে, মানে শিল্পকর্মটা নিয়েছে, তারা কোনো ডিজাইনটা সেখান থেকে নেয় নাই। এই জন্য এটা হচ্ছে একটু ভিন্ন। দেখেন বায়োমরফিজম অথবা বায়ো ইন্সপায়ার্ড ডিজাইন। একটু সামনে যান, আমি জাস্ট 1 সেকেন্ডের ভিতরে একটা স্লাইড শেষ করে দিতে চাচ্ছি। সামনের দিকে যান। এইটা তো সবাই চিনেন, স্পাইডার নেট। কোথাও কি ব্যবহার দেখছেন এটার? বিয়ে বাড়িতে গেলে দেখা যায়। হ্যাঁ, ছোট্ট একটা ডিজাইনের মাধ্যমে পুরা এলাকা আলোকিত করা সম্ভব। এই স্পাইডার নেটকে আমরা যদি প্রিন্সিপাল ধরে ডিজাইন করি, তাহলে বিভিন্ন ধরনের কাপড়ের ডিজাইন করা যায়, যেমন সিল্ক ডিজাইন করা যায়, বিভিন্ন ধরনের শাড়ির ডিজাইন করা যায়। যদি ডিজাইন করা যায় তাহলে সেই শাড়িটা হবে খুবই হালকা। একটু সামনের দিকে চলে যান, এগুলো স্কিপ করে দেন, একটু স্কিপ করে দেন। আমি সবগুলো দেখানোর সময় পাবো না, নামাজের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটাতে রাখেন একটু। ডান পাশে কি দেখেন? কচুর উপরে পানি, তাই না? যেটা হচ্ছে লোটাস লিফ। সেই লোটাস লিফের উপরে যদি পানি পড়ে তাহলে সেই পানিটা অটোমেটিক্যালি পড়ে যায়। তার পিছনে প্রিন্সিপালটা কি? প্রিন্সিপালটা হচ্ছে এখানে হাইড্রোফিলিক অথবা হাইড্রোফোবিক প্রিন্সিপালটা ইউজ করে। যারা আসলে হাইড্রোফোবিক মানে হচ্ছে যারা পানিকে ভয় পায়, পানিকে রিপেল করে দেয়। তাই লোটাস পাতার উপর এমন কোনো নিশ্চয়ই মেকানিজম আছে যে মেকানিজমের জন্য পানিকে সরিয়ে যায়। এখন সেই ডিজাইনটা যদি আপনি আপনার বিল্ডিং এ করতে পারতেন, তা বিল্ডিং এর বাইরে যে ময়লা থাকতো, কাপড় যদি ডিজাইন করা যায়, সে কাপড়ে ময়লা পড়তো, পানি পড়তো। এখন কাপড় পাওয়া যায় না এরকম। যারা সুইমিং করে তারা দেখবেন পানিকে সরাইয়ে দেয়। সুতরাং সেই ডিজাইনটাকে সামনের দিকে যান, আরো সামনের দিকে চলে যান। এগুলো বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন, সামনের দিকে চলে যান। হ্যাঁ, এইটা একটু থাকেন। একটা আপনারা দেখছেন যে বিভিন্ন ধরনের গ্লাসকে তোলার জন্য আমরা বিভিন্ন ধরনের ভ্যাকুয়াম প্রেসার ইউজ করি, বা বিল্ডিং এ ওঠার জন্য ভ্যাকুয়াম প্রেসার ইউজ করি। সেটা কোথা থেকে তারা পাইলো? দেখছেন টিকটিকি ওয়াল বেয়ে চলে যায়। টিকটিকি নিশ্চয়ই পায়ের কাছে এমন কিছু জিনিস আছে যেটা দেশে ওয়ালে উঠতে পারে। সেই একই প্রিন্সিপাল যদি আমরা ইউজ করি তাহলে সেটা ওয়াল আমরাও বাইতে পারতাম, তাই না? বড় বড় বিল্ডিং এ চুরি করতে পারতাম উঠে গিয়ে। সেটাই হচ্ছিল সেই বায়োমিমিকের যে নেচারকে যদি আমরা কপি করতে পারি। একটু সামনের দিকে চলে যান। আবার আমি সবগুলো দেখাইতে যাচ্ছি না, এগুলো সে বাদ দেন, এগুলো বাদ দিয়ে দেন। আচ্ছা, এইটা আরেকটা স্লাইড দিয়ে শেষ করবো, জানি আপনার সময় অনেক বেশি নিয়ে নিচ্ছি। আচ্ছা, 3টা ছবি দেওয়া আছে, দেখেন তো কোনো মিল খুঁজে পান কিনা। আমি সরে গেলে হয়তো মিলটা বেশি পাবেন।
একটা দেখেন ইস্ট গেট জিম্বাবুয়ে আছে, একবারে বাম পাশে ইস্ট গেট জিম্বাবুয়ে। উইপুকার ঢিবি দেখছেন? উইপুকার ঢিবি, আচ্ছা। মৌমাছির চাক দেখছেন? ভেংরোল যেটাকে বলি আমরা, সেটা চাক দেখছেন ভিতরে? আপনারা আদ এবং সামুদ জাতির নাম কে কে শুনছেন? অনেকেই শুনছেন। এখন শুনছেন বলতে অনেকে ইউটিউবে ভিডিও দেখেন, তাই না? ভিডিওতেও দেখা যায় তাদের যে সুন্দর বাড়িঘর, সেই বাড়িঘর এবং একটু মৌমাছির চাকের দুইটাকে কম্পেয়ার করে দেখেন তো দুইটা একরকম দেখা যায় কিনা, একটু খেয়াল করবেন। উই পোকার ঢিবি যদি দেখে থাকেন তাহলে উই পোকারা এর ভিতরে বাতাস কোথায় পায়, এই প্রিন্সিপালটা ইউজ করে জিম্বাবুয়েতে একটা বিল্ডিং করা আছে যেটার নাম হচ্ছে ইস্ট গেট জিম্বাবুয়ে। 2 নাম্বার, দিল্লিতে একটা বিল্ডিং আছে, যে বিল্ডিং এর উপর পানি পড়লে পানিগুলো সরে যায়, সেটার নাম হচ্ছে লোটাস লিফ। আপনারা হয়তো দিল্লির বিল্ডিং এর কথা খবর রাখেন না, হয়তো আপনারা ওই যে বোম্বেতে একজন আছে না, মিলেনিয়ার, মাল্টি মিলেনিয়ার, কি জানি নাম, আম্বানির বাড়ি দেখেছেন, তাই ঠিক না? আচ্ছা, এটা একটু বলি, আপনারা কি জানেন যে আম্বানির বাড়িতে এসি কয়টা লাগানো আছে? এসি নাই। কেন নাই? এত বড় বিল্ডিং, আপনার ছোট্ট বাসা হলে এসি নেন, কিন্তু তার বাসায় এসি নাই কেন? ডিজাইন। সেই ডিজাইনটা কোথা থেকে আসলো? দিস প্রিন্সিপাল। দেখেন, এই প্রিন্সিপালে যদি বাড়ি করে তাহলে সেই বাড়িতে কোনো এসি করার দরকার নাই। ঢাকা শহরে ফার্ম গেটের উপরে তাকাইলে দেখবেন একটা বিল্ডিং এর অর্ধেক গাছে ভরা। আপনারা নিজেরে আসেন, আমিও আসি, যদি চোখ কান খোলা রাখি তাহলে দেখা যায় সাভারের কাছে একটা বাড়িতে আছে একবারে টপ টু বটম গাছ লাগানো। লক্ষ্য করেন নেই? ফ্যাক্টরি। আচ্ছা, তাহলে একটা ফ্যাক্টরি যদি চলে একটা বাসা চলতে পারে না? পারে। তাহলে ডিজাইন গুলো যদি আপনারা নেচার থেকে কপি করেন তাহলে সেটা হবে সবচেয়ে ভালো ডিজাইন। একটু স্কিপ করেন, আমি বলবো। আচ্ছা, একটু একটু বলে নি, এগুলো বলে ফেলছি। ওই যে এটা দিয়ে থাকি, আপনার ডান পাশে যে ছবিটা দেখছেন সেই ছবিটা দেখতে একটা সাপের মতো, যেটার নাম হচ্ছে স্নেক রোবট। তার কাজ কি? তার কাজ হচ্ছে মাটির নিচে অথবা এমন কোন জায়গায় যেখানে মানুষের যাওয়া সম্ভব না, সেখানে রোবটকে ইজিলি পাঠিয়ে দেওয়া যাচ্ছে। এটা কার কাছ থেকে কপি করা? নাম থেকে, স্নেক থেকে কপি করা। সুতরাং নেচার থেকে আমাদের শিখতে হবে। একটু সামনের দিকে যান, বাকিগুলো আর একটু সামনের দিকে, এইখানে একটু থাকেন। আপনার একবার প্রথম ছবিটা দেখতে পাচ্ছেন। অনেকেই আমরা বলি প্রেম কাটা, অনেকেই বলি চুড়াই কাটা। যারা প্রেম করতে মাঠে বন্দরে যান তারা জানেন প্রেম কাটা হিসেবে প্যান্টের মধ্যে যে লেগে থাকে, যেগুলোকে আস্তে আস্তে খুলতে হয়। কিন্তু এটাও যে একটা বৈজ্ঞানিক প্রিন্সিপাল হইতে পারে সেটা একমাত্র গার্মেন্টস সেক্টরিতে যারা আছে তারা বলতে পারেন। এখন সবার কাছেই আছে। বেল্ট লাগান, এবং আরেকটা দেখছেন আপনারা 3 ইডিয়টস কে দেখছেন? একটা টাই লাগানোর জন্য একটা ক্লিপ লাগাই দিত, হ্যাঁ? তাহলে খুবই স্বল্প সময়ের মধ্যে একটা ভালো ডিজাইন করছে। গ্যাকো টেপ হচ্ছে বিভিন্ন ধরনের জুতা, বেল্ট, এর ভিতরে এক ধরনের টেপ দেখবেন, যে টেপটা দিয়ে সাকশন করে আটকানো যায়। আবার ভেলক্রো দেখবেন, বিভিন্ন জায়গায় শার্টের বোতাম লাগানো দরকার নাই, আয়না চাপ দিলেই লেগে গেল, আবার টান দিলেই খুলে গেল। তাহলে সেটাও যদি একটা প্রিন্সিপাল হইতে পারে তাহলে সেটা শিক্ষাটা আসলে সে নিয়েছিল একজন বিজ্ঞানী, যিনি তার কুকুরটা নিয়ে পার্কে হাঁটতেছিলেন, কিছুক্ষণ পরে দেখলেন প্যান্টের মধ্যে এইগুলো লেগে আছে। সেই প্রিন্সিপাল থেকেই এই আজকের এই ভেলক্রো টেপ। আচ্ছা, একটু সামনের দিকে আগান, আমি শেষ করে দিচ্ছি এগুলো। আচ্ছা, এইটা দেখুন, এইটা একটু রাখেন, একটা মিনিট। এইটাতে আপনার শিনকানসান ট্রেনের কথা জানেন? সেই ট্রেনটা ছিল জাপানে, যেটাকে বলা হয় বুলেট ট্রেন। 400 কিলোমিটার পার আওয়ার। সেই ট্রেনটা যখন প্রথম বানানো হয় তখন সেই ট্রেনটাতে কিছু ত্রুটি দেখা পড়ে।
কারণ জাপানের রাস্তাটা হচ্ছে বিভিন্ন ধরনের টানেল, যে টানেলগুলো হচ্ছে 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত লম্বা টানেল। টানেল থেকে যখন সে বের হয় তখন জুড়ে হুইসেল দেয়, কারণ আপনারা জানেন বাঁশিকে ফু দিতে পারলে বাতাসটাকে ছোট করে নিয়ে আসতে পারি, শব্দ হবে। ঠিক টানেলটা যখন, টানেলের ভিতরে ট্রেনটা যখন বাইর হয় তখন মনে হচ্ছে যে জাপানে একটা বোমা পড়ছে, 3 নাম্বার হিরোশিমা নাগাসাকির পরেরটা। আবার যখন সেই বুলেট ট্রেনটা কোনো কারণে টানেলের ভিতরে ঢুকে তখন একটা বাঁশির শব্দ হতো। জাপানি ইঞ্জিনিয়াররা ভেবে ভেবে শেষ যে কি করা যায়। আসলে তার সলিউশনটা যেখানে পাওয়া গেছে সেটা হচ্ছে একটা মাছরাঙার পাখির ঠুট থেকে। আপনারা জানেন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আলোর প্রতিসরণ হয়, ঠিক না? শুধু আলোর প্রতিসরণ হয় না, যেটা আমরা শিখছি সবকিছুরই প্রতিসরণ হয়। হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে তার স্পিড কমে যায়, আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তো হঠাৎ করে সে জাম করে। যেরকম করে সাইকেলের ব্রেক ছিঁড়ে গেলে যা হয়, মোটর বাইকের ক্লাচ ছিঁড়ে গেলে হঠাৎ করে জাম করে, ঠিক একই রকম জাম করে। তার সলিউশনটা ছিল মাছরাঙা ঠুটের ভিতরে। মাছরাঙা অনেক দূর উড়ে এসে হঠাৎ করে পুকুরের ভিতরে ঝাঁপ দিয়ে মাছ ধরে নিয়ে আসে, মাছ বুঝতেও পারে না। এই প্রিন্সিপালটা যখন জাপানিজরা অ্যাপ্লাই করলো তখন দেখলো সেই বুলেট ট্রেনের 15% পর্যন্ত তার ইফিসিয়েন্সি বেড়ে গেল মোটামুটি 40% পর্যন্ত। 1% ইনক্রিমেন্ট মানে মিলিয়ন মিলিয়ন ডলার, আর সেখানে 40% ইনক্রিজ করা, এবং তার শব্দ কমে গেল একবারে মানুষের যে শ্রবণ সীমা তার ভিতরে। তাহলে মানুষের যে ডিজাইন গুলো আছে, এই পাখির ডিজাইনকে আল্লাহ আমাকে জিজ্ঞেস করে করছিল আমাকে জিজ্ঞেস করে, না বুলেট ট্রেনের পরে করছে আল্লাহ? তাহলে আল্লাহকে যদি আমরা বা গডকে যদি আমরা কপি করতে পারি, সেই ডিজাইনটাই হবে সবচেয়ে ভালো ডিজাইন। একটু পিছনের দিকে চলে যান, আমি লাস্টে চলে যাই। বাদ দেন এটাও বাদ দিয়ে দেন। আমি একটু, আপনারা জানেন কোরআন শরীফে 2টা প্রাণীর কথা নিয়ে 2টা সূরা আছে, জানেন? একটা হচ্ছে পিঁপড়া আর একটা মৌমাছি। তা পিঁপড়াকে কি বলছিল? পিঁপড়ার সর্দার বলেছিলেন যে তোমরা সামনে অগ্রসর হও না, সেখানে সুলাইমান আলাইহিস সালামের দল বল নিয়ে আসছে, যদি তোমরা আগাও তাহলে পায়ের মধ্যে পিষ্ট হয়ে যাবে। ওই সূরাটাকে একটু ভালো করে পড়বেন, পরে দেখবেন আল্লাহ তার ভিতরে আপনার ডিজাইন প্রিন্সিপাল রাখছে কিনা। আমি এখানে একটু সামান্য দিয়ে দিয়েছি। and you learned inspired the bee from their valleys come a drink for bearing colors in which there is a healing for mankind. মানুষের কে বলা হচ্ছে যে পিঁপড়ার যে মুখ থেকে নির্গত যে লালাটা আসে, সেইখান থেকে এক ধরনের রস বের হয়, যেটা তোমাদের বিভিন্ন রোগের কারণ হইতে পারে। এবং indeed in that is a sign for people who reflect. পিছনের কথাটাই সবচেয়ে বড়, যারা বুঝে তারাই শুধু বের করতে পারবে এটার আসলে রহস্যটা কি। এবং তিনি আরেকটা বড় সূরা, যেটা আমরা একটু আগে শুনলাম, সূরা আর রহমান, মনে হয় 55 নম্বর সূরা, হাসরের ময়দানে সেটাই তো বাঁচবে। সেইখানে দেখেন কত সুন্দর করে লেখা আছে, তিনি আসমানকে উপরে বিস্তৃত করে দিয়েছেন এবং জমিনকে প্রসারিত করে দিয়েছেন আমাদের দেখার জন্য, যাতে করে আমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আসলে সেই শিক্ষাগুলো ছিল ওই ডিজাইন, আমরা যেটা নিয়ে কাজ করি সেটা ডিজাইন প্রিন্সিপাল। আর লাস্ট আরেকটা আছে একটু, ঠিক আমাদের ধর্মে না, আপনারা যদি হিন্দু ধর্মের বেদে চলে যান অথবা পুরাণে চলে যান, সেখানে গিয়ে দেখবেন লেখা আছে হিউম্যান বিং আর পার্ট অফ দ্য লার্জ ইকোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল সিস্টেম, and that respecting and conserving nature element, trees, water, land, animals is morally and spiritually important. যারা বিশ্বাস করে যে আমাদের কাছে যে আমাদের গাছগুলো আছে, আমাদের নদী আছে, আমাদের
স্থল আছে সেগুলো আমাদের উপকারে আসবে এবং সেগুলো থেকেই আমাদেরকে শিখতে বলছেন। এবং শুধু এইটাই না, আপনি একটু খ্রিস্টান ধর্মে চলে যান, একটু বৌদ্ধ ধর্মে চলে যান, দেখেন সব জায়গায় লেখা আছে যে আমাদেরকে নেচারকে কপি করতে হবে, আসলে নেচারকে প্রায়োরিটি দিতে হবে। এবং একটা লাস্ট, সুতরাং আমি বলতে চাই, আমরা যদি নেচারকে কপি করতে পারি তাহলে আমাদের ডিজাইনগুলো হবে ইকোনমিক, আমাদের ডিজাইনগুলো হবে সাস্টেনেবল। এবং সেই কামনা রেখেই আমি আসলে এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আবারও ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় মিঠু স্যার। স্যার আপনার যেটা বিষয় আমি, স্যার বসেন আপনি। আবু হায়াত মিঠু স্যার, উনি ওনার মধ্যে একটা ভালো এঙ্গেজমেন্টের স্কিল আছে, যে 4 জনের বক্তৃতার পরেও উনি টাইপ অফ আমাদের একটা স্লাইডের শো করে একটা সেশন নিলেন, কিন্তু আমি এক মুহূর্তের জন্য কোনো স্টুডেন্টকে দেখিনি বিরক্ত হতে। স্যারের জন্য একটা করতালি দিই আবার। এ পর্যায়ে আমাদের লিড টক সেশন যেটা ছিল, আশা করি আপনারা লেটে শুরু হলেও ইন ফ্রুটফুল ডিসকাশন আমরা অনেক কিছু শিখতে পেরেছি আমাদের এক্সপার্টাইজ লেভেল ব্যক্তিত্ব থেকে, এবং সেটা হোক বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ কিংবা আমাদের বিভিন্ন এডুকেশনাল এক্সপার্টাইজ থেকে আমরা প্রপারলি শিখতে পেরেছি আশা করি। এবং পরবর্তীতে আমাদের আইপি এর স্টুডেন্টদের বিশাল বড় একটি প্ল্যাটফর্ম তৈরিতে তাদের এক্সপার্টাইজ এবং এক্সপিরিয়েন্সগুলো অনেক বেশি আমাদের হেল্প করবে, এমনটাই আমি আশাবাদী করে লিড টক সেশনের এখানে আমরা সমাপ্তি ঘোষণা করছি। মিঠু স্যার, আমি অ্যাজ ইউজুয়াল বললাম যে স্যারের যেটা অনেক বড় পজিশনিং, স্যার আমাকে রিকোয়েস্ট করেছেন যে ওনার এই সেশনে যদি কারো কোনো কোশ্চেন অ্যান্সার থাকেন, স্যার অবশ্যই সেটা অ্যান্সার এখনো দেওয়ার মতো এনার্জি রাখেন। স্যার আপনারা যদি কোশ্চেন অ্যান্সার থাকে কোনো, স্যারকে করতে পারেন, যদি কোনো কোশ্চেন থাকে স্যার অ্যান্সার দিবেন। কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে হয়তো আমি সফল অথবা একবারে বিফল। হয়তো কেউ কিছু বুঝেই নাই, আমি এতটা ভালো বলছি যে আসলে কোশ্চেন নেই, মনে হয় নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।